জাতীয় থেকে আন্তর্জাতিক প্রান্তিক জনপদ থেকে নগর চারপাশে ঠিক কি ঘটছে এই মুহূর্তে তা নিয়ে আয়োজন এখন সার্দিক। সঙ্গে আছে আমি সিফাত শাহরিয়ার। নারী বিষয়ক সংস্কার কমিশন বাতিল করে আলেমদের পরামর্শ ও ধর্মপ্রাণ নারীদের নিয়ে অন্তর্ভুক্তিমূলক নতুন কমিশন গঠনের দাবি জানিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানের মহাসমাবেশে পাঠ করা হয় ঘোষণাপত্রে এ দাবি তুলে ধরে সংগঠনটি। 12 দফা ঘোষণাপত্রে সংবিধানে বহুত্ববাদ সংযোজনের আত্মঘাতী ধারণা থেকে সরে আসারও আহ্বান জানানো হয়। ঘোষণা করা হয় দাবি আদায়ে আগামী 23 মে সারা দেশে বিক্ষোভ করবে হেফাজতে ইসলাম। 4 দফা দাবিতে জনসমুদ্রের রূপ নেয় রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যান। সমাবেশে বক্তব্য রাখেন আলেম ওলামা সহ রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিশিষ্টজনেরা। এ সময় এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেন, আওয়ামী লীগ নিষিদ্ধ সবচেয়ে বড় সংস্কার। লীগের পুনর্বাসন এই ভূখণ্ডে আর হবে না বলেও সাফ জানিয়ে দেন তিনি। আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান বলেন, দেশে আর যেন ফ্যাসিবাদ ফিরে না আসে সেই সংস্কারই করতে হবে। অপ্রয়োজনীয় ইস্যু তৈরি করার জন্য যেসব কমিশন তৈরি হয়েছে তা দ্রুত বাতিল করার আহ্বান জানান তিনি। পরে ঘোষণাপত্রে দাবি জানানো হয় জাতীয় নির্বাচনের আগে হাসিনা ও তার দোসরদের বিচার নিশ্চিত করতে হবে। আওয়ামী লীগের বিচার না হওয়া পর্যন্ত তাদের সকল কার্যক্রম নিষিদ্ধ করারও দাবি তোলা হয়। আওয়ামী লীগের পুনর্বাসনের প্রতি সারা বাংলাদেশের মানুষ রেড কার্ড দেখিয়ে দিয়েছে। 5ই আগস্ট 5ই আগস্ট আমরা সিদ্ধান্ত জানিয়ে দিয়েছি, এই ভূখণ্ডে আওয়ামী লীগের আর পুনর্বাসন হবে না। শাপলা চত্বরে যারা গণহত্যার শিকার হয়েছে তাদের প্রত্যেকে শেখ হাসিনার বিরুদ্ধে গণহত্যার মামলা দায়ের করতে হবে। এটাই আমার আজকে 1 নম্বর দাবি। জাতীয় নির্বাচনের আগেই ফ্যাসিস্ট হাসিনা ও তার চিহ্নিত দোসরদের বিচার সম্পূর্ণ করতে হবে। 5, 4 গণহত্যাকারী ফ্যাসিস্ট আওয়ামী লীগকে সন্ত্রাসী দল হিসেবে ঘোষণাপূর্বক বিচার নিশ্চিত করতে হবে। বিচার সম্পন্ন না হওয়া পর্যন্ত তাদের সব ধরনের কার্যক্রম ও তৎপরতা নিষিদ্ধ করতে হবে। নারীর ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় আগামী 3 মাসের মধ্যে বিভাগীয় সম্মেলন করা হবে। 2, আগামী 23 মে 2024 বাদ জুমা 4 দফা দাবিতে দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচি পালন করা হবে। সবাই সহযোগিতা করলে ফেব্রুয়ারি থেকে এপ্রিল মাস নির্বাচনের জন্য উপযুক্ত সময়, বললেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। শনিবার সকালে জামায়াতে ইসলামীর জেলা ও মহানগরী আমির সম্মেলনে এই বক্তব্যে তিনি বলেন, আবাদ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন চায় জামায়াত ইসলামী, আর এই জন্য দলটির পক্ষ হতে সব ধরনের সহযোগিতা জারি থাকবে। এ সময় পিলখানা, হেফাজতে ইসলামী, জুলাই আগস্ট সহ আওয়ামী লীগ কমপক্ষে 3টি গণহত্যা করেছে উল্লেখ করে আমির জানান, জাতির স্থিতিশীলতায় ভূমিকা রেখেছে জামায়াত ইসলামী। জামায়াত আমির আরও বলেন, দেশে অস্থিরতা বিরাজ করলে আমরা সবাই ক্ষতিগ্রস্ত হব। 15 বছরের লুটপাট অন্যায়ের জন্য আওয়ামী লীগের বিচার হতে হবে এবং এই দাবি অব্যাহত থাকবে বলে জানান ডাক্তার শফিকুর রহমান। 15.5 বৎসরের সময় জুড়ে যারা হত্যা, গণহত্যা, ধর্ষণ, খুন, লুণ্ঠন, অপহরণ করেছেন, জনগণের সম্পদ বিদেশে পাচার করেছেন, তাদেরও আমরা ন্যায্য বিচার দাবি করি। যদি অংশীজনেরা সবাই সেরকম সহযোগিতা করে, আমরা মনে করি সরকারের ঘোষিত সময়ের ভিতরে সংস্কার সাধন করে নির্বাচন সম্ভব। এর জন্য 2টি সময়কে আমরা উপযুক্ত মনে করি। একটি হচ্ছে ফেব্রুয়ারি মাস রোজা শুরু হওয়ার আগে, আরেকটি হচ্ছে যদি কোনো কারণে এই সময়ের ভিতরে সংস্কারগুলো এবং বিচারের দৃশ্যমান প্রক্রিয়া জনমনে আস্থা সৃষ্টির পর্যায়ে না আসে, তাহলে ম্যাক্সিমাম এপ্রিল পার হওয়া উচিত নয়। মতপার্থক্য থাকলেও জাতীয় স্বার্থে ছাড় দিতে হবে রাজনৈতিক দলগুলোকেই,
জাতীয়তাবাদী সমমনা জোটের সঙ্গে বৈঠকে এই কথা জানান ঐকমত্য কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ। তিনি বলেন, নির্ধারিত সময়ের মধ্যে জাতীয় সনদ তৈরির কাজ চলছে। এ সময় জাতীয়তাবাদী সমমনা জোটের সমন্বয়ক ও পিপলস পার্টির চেয়ারম্যান ফরিদুজ্জামান ফরহাদ জানান, সংস্কার প্রস্তাবের 112টিতে তারা একমত, বাকি 26টিতে একমত নন। তবে দুর্নীতি দমন কমিশনের সব প্রস্তাবে একমত বলেও জানান তারা। সকালে সংসদ ভবনের এলডি হলে জাতীয় ঐকমত্য কমিশনের সাথে জাতীয়তাবাদী সমমনা জোটের বৈঠকের পর বিকেলে সমাজতান্ত্রিক দলের সঙ্গে বৈঠক করবে ঐকমত্য কমিশন। সুস্পষ্টভাবে বলেছি, আগে জাতীয় নির্বাচন হতে হবে, স্থানীয় নির্বাচন হবে না। জাতীয় নির্বাচনে হওয়ার পর সেই পার্লামেন্ট স্থানীয় নির্বাচন করবে। আর আমরা আবার একটা প্রস্তাব করেছিল, একসাথে জাতীয় নির্বাচন এবং স্থানীয় নির্বাচন করা যায় কিনা। আমরা এটাতেও বলেছি যে ইলেকশন কমিশনই বলেছে বাংলাদেশে একসাথে জাতীয় নির্বাচন এবং স্থানীয় নির্বাচন হওয়া সম্ভব নয়। সংসদ ভবনের এলডি হলে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠক করেছে বাংলাদেশ সমাজতান্ত্রিক দল, যেখানে আছেন সহকর্মী রাব্বি হোসেন। তার কাছে জানাবো বিস্তারিত। রাব্বি, কমিশনের সাথে আলোচনায় কি কি বিষয়ে জোর দিচ্ছে মার্ক্সবাদী দলটি, জানাবেন। সিফাত, বৈঠকটি এখনও চলমান রয়েছে। আজকে বিকেল 3টার দিকে বৈঠকটি শুরু হয়েছে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল, যেটি মার্ক্সবাদী হিসেবে পরিচিত, সেই দলটি এখন বৈঠক করছেন। মূলত বৈঠকের আগে কথা বলেছেন সংবাদকর্মীদের সঙ্গে। তারা বলেছেন যে তারা প্রথম কথাটি বলেছেন যে এই নতুন বাংলাদেশে গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে আর কোনো ফেসিবাদের উৎপত্তি বা উত্থান হোক সেটি তারা চান না, যার কারণে এই অন্তর্বর্তী সরকারকে তারা সমর্থন দিচ্ছেন, অন্তর্বর্তী সরকারকে তার সহযোগিতা করছেন। তবে এই যে এই সংস্কার কমিশনের যে 166টি যে প্রস্তাবনা, সেই প্রস্তাবনার আজকে এই প্রস্তাবনা নিয়েই তারা তাদের একমত কিনা, কোনগুলোর বিষয়ে তারা একমত, কোনগুলোর বিষয়ে তারা একমত নয়, সেই বিষয়গুলো নিয়ে আজকে মূলত আলোচনা হচ্ছে। তারা যেটা বলেছেন যে যত দ্রুত সম্ভব একটি নির্বাচনের ব্যবস্থা করতে হবে, পাশাপাশি নতুন করে যে সংস্কার কমিশনগুলো কাজ করছে দ্রুত সময়ের মধ্যে সংস্কার শেষ করতে হবে। এবং এখানে আজকে জাতীয় ঐকমত্য কমিশনের যিনি সহসভাপতি রয়েছেন ডক্টর আলী রিয়াজ, তিনি বলেছেন যে এই যে রাজনৈতিক দলগুলো সবগুলো যে সংস্কারের যে প্রস্তাবনা রয়েছে সবগুলোর সঙ্গে একমত নাও হতে পারেন, তবে অধিকাংশ বিষয়ে যেহেতু একমত হয়েছেন এবং গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে যেহেতু সকলের মাঝে ঐক্য তৈরি হয়েছে, সে কারণে রাজনৈতিক দলগুলোকে কিছু কিছু জায়গায় ছাড় দিতে হবে, তিনি এই আশা ব্যক্ত করেছেন ডক্টর আলী রিয়াজ। পাশাপাশি তিনি বলেছেন আগামী 6 মাসের মধ্যে জাতীয় সনদ তৈরি করতে হবে, সে নিয়ে তারা কাজ করছেন এবং তারা চেষ্টা করছেন যে 6 মাসের মধ্যে একটি জাতীয় সনদ তৈরি করে একটি নির্বাচনের ব্যবস্থা করতে। এবং আজকে সকালবেলা যখন এই যে জাতীয়তাবাদী সমমনা জোটের যারা নেতৃবৃন্দ রয়েছেন তারা বৈঠক করেছেন, তারাও বলেছেন যে একটি অংশগ্রহণমূলক নির্বাচন তারা প্রত্যাশা করেন অন্তর্বর্তী সরকারের কাছে এবং কোনোভাবেই জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন না দেওয়ার জন্য তারা বলেছেন এই আজকে ঐকমত্য কমিশনের সঙ্গে। পাশাপাশি তারা বলেছেন যে এখানে অন্তর্বর্তী সরকার বা তত্ত্বাবধায়ক সরকারের মেয়াদ যাতে 3 থেকে 6 মাস হয়, এই কথাগুলো বলছেন। তবে এখন যেহেতু ঐকমত্য কমিশনের সঙ্গে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল, যেটি মার্ক্সবাদী হিসেবে পরিচিত, তারা এখন বৈঠক করছেন 2 ঘন্টারও বেশি সময় হয়ে গিয়েছে। কিছুক্ষণের মধ্যেই বৈঠকটি শেষ হবে এবং তখন আরও বিস্তারিত জানা যাবে যে কোন কোন প্রস্তাবনায় তারা একমত রয়েছে আর কোন কোন প্রস্তাবনায় তাদের একাত্মতা নেই। এই বিষয়টি আরও বিস্তারিত জানা যাবে। এই ছিল এখন পর্যন্ত আমার কাছে সবশেষ খবর। জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বাংলাদেশ সমাজতান্ত্রিক দল জাসদের বৈঠকে সবশেষ জানাচ্ছিলেন সহকর্মী রাব্বি হোসেন। সাংবাদিকদের সুরক্ষা ও গণমাধ্যমের স্বাধীনতার জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। প্রেস ফ্রিডম ডে উপলক্ষে ফেসবুক পোস্টে তিনি এই মন্তব্য করেন। এ সময় তিনি বলেন, বিরুদ্ধ মতের বস্তুনিষ্ঠ সংবাদকে বিএনপি শ্রদ্ধা করে, জানান সততা ও বস্তুনিষ্ঠতার সঙ্গে সাংবাদিকতার মাধ্যমে জনগণের সেবা করা উচিত। টেকসই গণতন্ত্রের জন্য গণমাধ্যমের স্বাধীনতা রক্ষা করার পাশাপাশি মতভেদ ভুলে এমন একটি দেশ গড়ে তোলা দরকার যেখানে নির্বাচিত ও জবাবদিহিতামূলক সরকার মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিত করবে। দেখছেন এখন সার দিকে। বুয়েট ছাত্র আবরার ফাহাদ হত্যা মামলায় 20 জনের মৃত্যুদণ্ড ও
5 জনের যাবজ্জীবন কারাদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ করেছে হাইকোর্ট। সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে 131 পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায় দেওয়া আছে। এর আগে গেল 16 মার্চ বিচারপতি AKM আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসাইনের সমন্বয়ে হাইকোর্ট বেঞ্চ আসামিদের ডেথ রেফারেন্স আপিল ও জেলা আপিলের উপর শুনানি শেষে এই রায় ঘোষণা করেন। 2019 সালে 6 অক্টোবর বুয়েটের শেরে বাংলা হলে নির্মমভাবে পিটিয়ে হত্যা করা হয় তড়িৎ ও ইলেকট্রনিক প্রকৌশল বিভাগের 2য় বর্ষের ছাত্র আবরার ফাহাদকে। এদিকে মৃত্যুদণ্ড পাওয়া আসামি মুনতাসির আল জেমি গেল বছর 6 আগস্ট গাজীপুরের হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের দেয়াল ভেঙে পালিয়ে যায়। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ ও আবাসিক হল সংসদ নির্বাচন ঘিরে নিরাপত্তা জোরদার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। আজ থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ক্যাম্পাসে বহিরাগতদের প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। গতরাতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক মোহাম্মদ মহিউদ্দিন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই নির্দেশনা জারি করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এতে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ ও আবাসিক হল সংসদ নির্বাচনকে কেন্দ্র করে আজ থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ক্যাম্পাসে বহিরাগতদের প্রবেশ নিষিদ্ধ থাকবে। একই সময়ে বিশ্ববিদ্যালয়ের প্রত্যেক অংশীজনকে পরিচয়পত্র সঙ্গে রাখার অনুরোধ জানানো হয়। আগামী 31 জুলাই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনের ভোট গ্রহণের তারিখ নির্ধারণ করা হয়েছে। চট্টগ্রাম থেকে শুরু হলো হজ ফ্লাইট। শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মদিনার উদ্দেশ্যে ছেড়ে গেছে প্রথম ফ্লাইটটি। এ নিয়ে আরও জানাতে বিমানবন্দর থেকে যুক্ত হচ্ছেন হাজরা শিউলি। শিউলি, কতজন হজযাত্রী নিয়ে বিমানটি রওনা হয়েছে? এবারে চট্টগ্রাম থেকে কতটি ফ্লাইটে যাত্রী পরিবহন করা হবে জানাবেন। মোট 419 জন যাত্রী নিয়ে 5টা 40 মিনিটে প্রথম ফ্লাইটটি চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দর ছেড়ে যাওয়ার কথা রয়েছে। ইমিগ্রেশন সহ যাবতীয় আনুষ্ঠানিকতা শেষ করে যাত্রীরা এখন হেঁটে বোর্ডিং পাস নিয়ে তাদের নির্ধারিত যে বিমান বাংলাদেশ বিমানের বোয়িং 777-এ চড়ে তারা কিন্তু সৌদি আরব যাবেন এবং তারা যাত্রীরা মোট 419 জন যাত্রী নিয়েই বিমানটি ছেড়ে যাবে এবং এটি প্রথম হজ ফ্লাইট। চট্টগ্রাম থেকে মোট 17টি হজ ফ্লাইট পরিচালিত হবে এবং প্রায় 6,618 জন যাত্রী চট্টগ্রাম থেকে সরাসরি ফ্লাইটেই যাবেন। এর মধ্যে 3টি ফ্লাইটে যাবে মদিনায়, বাকি 14টি ফ্লাইট যাবে চট্টগ্রাম থেকে সরাসরি জেদ্দায়। তো মদিনাতে যেতে পারায় প্রথমে হাজিরা কিন্তু অনেক খুশি এবং হাজিরা বলছেন এবার গেলবারের চেয়ে অনেক সাশ্রয়ী প্যাকেজে তারা হজ পালন করতে যেতে পারছেন না। গেলবার যেখানে অনেকেই 7 থেকে 7.5 লাখ টাকা খরচ হয়েছে হজ পালনে, এবার তারা 6.5 লাখ টাকা থেকে 7 লাখ টাকার মধ্যে হজ পালন করার সুযোগ পাচ্ছেন এবং এই পর্যন্ত এজেন্সির যে ব্যবস্থাপনা তাতে তারা খুশি এবং তারা দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন। এবং আপনারা জানেন যে বিকাল 4টা নাগাদ মেয়র চট্টগ্রাম সিটি কর্পোরেশন মেয়র ডাক্তার সাদাত হোসেন এই হজ ফ্লাইট উদ্বোধন করেন এবং তিনি এই সময় হাজিদের সঙ্গে কুশল বিনিময় করেছেন, দেশবাসীর জন্য দোয়া চেয়েছেন। বিশেষ করে চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনের জন্য তিনি হাজিদেরকে দোয়া করতে বলেছেন এবং সেই সঙ্গে তিনি হাজিদেরকে বলেছেন তাদের সাথে যে এজেন্সির মাধ্যমে তারা হজ পালন করতে যাচ্ছেন সেই এজেন্সির মোবাইল নাম্বার কার্ড যেন তারা সাথে রাখেন এবং সেখানে যেন কোনো সমস্যায় পড়লে বা কোনো কারণে যদি তারা হারিয়ে যান তাহলে তারা যেন যোগাযোগ করতে পারেন। তো বিমানবন্দর কর্তৃপক্ষ কিন্তু হাজিদের দুর্ভোগ লাঘবে সর্বাত্মক ব্যবস্থা নিয়েছে এবং তারা একটি অস্থায়ী হজ ক্যাম্প স্থাপন করেছে যেখানে ফ্যান সহ পানির ব্যবস্থা রাখা হয়েছে এবং হাজিরা যারা এবং এহরাম বাঁধা সহ অন্যান্য যে আনুষ্ঠানিকতাগুলো আছে হজে যাওয়ার আগে সেগুলো এবং নামাজ যেন তারা এখানে প্রার্থনা করতে পারেন বা নামাজ পড়তে পারেন সেই ব্যবস্থাগুলো রাখা হয়েছে। তো সব কিছু মিলিয়ে প্রথম হজ ফ্লাইটে এখন পর্যন্ত সার্বিক ব্যবস্থাপনা ভালো এবং নির্ধারিত সময়েই ফ্লাইটটি ছেড়ে যাবে এবং ইতিমধ্যে কিন্তু অধিকাংশ যাত্রী কিন্তু তাদের বোর্ডিং পাস নিয়ে বিমানে চড়ে বসেছেন এবং 5টা 40 মিনিট নাগাদ প্রথম হজ ফ্লাইটটি মদিনার উদ্দেশ্যে ছেড়ে যাবে। তো সিফাত, এই ছিল আমার কাছে এখনকার মতো চট্টগ্রামে প্রথম হজ ফ্লাইটের সবশেষ। চট্টগ্রামে শুরু হওয়া হজ ফ্লাইটের সফর জানাচ্ছিল সহকর্মী হাজরা শিউলি। এখন 4 দিকে নিবে একটা বিরতি, ফিরছি একটু পরই।
বিরতির পর ফিরে এলাম, দেখছেন এখন চারদিকে। দেশে ক্রীড়া খাত নষ্ট করেছে আওয়ামী লীগ। শনিবার সকালে বাংলাদেশ জেলা ও বিভাগীয় ক্রীড়া সংগঠক অ্যাসোসিয়েশনের আত্মপ্রকাশ অনুষ্ঠানে এমন মন্তব্য করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য হাফিজউদ্দিন আহমেদ। ক্রীড়াই হবে রাষ্ট্র মেরামতের অন্যতম হাতিয়ার, এই স্লোগানে ক্রীড়া সংগঠকের আত্মপ্রকাশ অনুষ্ঠানে তিনি বলেন, খেলোয়াড়দের খেলাধুলা থেকে বিচ্যুত হওয়া উচিত নয়, গণতান্ত্রিক ধারা এগিয়ে নিতে নির্বাচন দরকার উল্লেখ করে মেজর হাফিজ জানান, রাষ্ট্র নিয়ে ছিনিমিনি খেলা ঠিক হবে না। মানবিক করিডোর নিয়ে দেশের মানুষ উদ্বিগ্ন। একে অনুষ্ঠানে ঢাকা সিটি কর্পোরেশনের নবনির্বাচিত মেয়র ইশরাক হোসেন বলেন, সামনের দিনে দেশের ক্রীড়াঙ্গন আরও এগিয়ে যাবে। সবশেষে তিনি জানান, বিএনপিকে বাদ দিয়ে কেউ কিছু করলে দেশের মানুষ সেটি মেনে নেবে না। অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব শুধু রুটিন ওয়ার্ক করা। তারা যদি এখানে কোনো দুরভিসন্ধিমূলক উদ্দেশ্য থেকে থাকে যে তাদের বাছাইকৃত লোকদেরকে তারা বিভিন্ন জায়গায় তারা সেখানে নিয়োগ দান করবে, তাহলে সেটার বিরুদ্ধে কিন্তু জনগণ অবশ্যই প্রতিবাদ করবে, আমরা সকলে প্রতিবাদ করব। আমাদের মনে প্রতীতি জন্মেছে যে এরা দেশের গণতন্ত্রকে আবার পূর্ণমাত্রায় বিকশিত হওয়ার সুযোগ দেবে না। অবিলম্বে গণতান্ত্রিক ব্যবস্থা প্রবর্তন করা উচিত, কিন্তু তাদের মধ্যে কি যে চিন্তা ভাবনা এটি আমরা বুঝতে অক্ষম। এখন তো আরেক বিপদ সামনে উপস্থিত হয়েছে, মানবিক করিডোর। আমরা কি জনগণের সম্মতি ব্যতি রেখে যুদ্ধে জড়িয়ে পড়তে যাচ্ছি? দেশের মানুষ আজকে অনেক উৎকণ্ঠিত, আমরাও উৎকণ্ঠিত। ডক্টর ইউনূসের নির্বাচনী রোডম্যাপের উপর এবি পার্টি ভরসা রাখতে চায় বলে মন্তব্য করেছেন দলটির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। শনিবার দুপুরে এবি পার্টির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বরিশাল প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে এই মন্তব্য করেন তিনি। অন্তর্বর্তী সরকার ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচনের যেই ডেডলাইন দিয়েছে তা যৌক্তিক বলেও উল্লেখ করেন তিনি। সংবাদ সম্মেলনে রাজনৈতিক দলগুলোর মধ্যে ভুল বোঝাবুঝি নিরসনে সংলাপের উপর গুরুত্ব আরোপ করেন ব্যারিস্টার ফুয়াদ। এ সময় দেশে বিদেশে বাংলাদেশের শত্রুরা সক্রিয় উল্লেখ করে মানবিক করিডোরের বিষয়ে শঙ্কা প্রকাশ করেন। বাংলাদেশ যেন পরাশক্তির দেশগুলোর খেলার ফুটবল না হয় সে বিষয়ে সতর্ক দৃষ্টি রাখার কথা জানান তিনি। এর আগে এবি পার্টির পঞ্চম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বরিশাল নগরীতে বর্ণাঢ্য র্যালির আয়োজন করা হয়, যা নগরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পরে প্রেস ক্লাবে কেক কাটা হয়। প্রফেসর ইউনূস যে ডেডলাইনটা দিয়েছেন ডিসেম্বর থেকে জুন, এটা যথেষ্ট যৌক্তিক এবং ইন্টারন্যাশনালি উনি যে কথাটা দিয়েছে ওনার ইমেজের কারণে উনি এই ওয়াদা থেকে ফিরে আসবেন, এটা আমি বিশ্বাস করি না। এই রোডম্যাপের উপরে আমরা ভরসা রাখতে চাই। গুরুত্বপূর্ণ হচ্ছে ডায়ালগ। বাংলাদেশের শত্রুরা সক্রিয়ভাবে কাজ করে যাচ্ছে আমাদেরকে আন্ডারমাইন করতে এবং এই সরকারকে আন্ডারমাইন করতে। যে মানবিক করিডোর দিন শেষে আর মানবিক থাকে না, অমানবিক হয়ে যায়, সামরিক হয়ে যায়, গৃহযুদ্ধ তৈরি হওয়ার ট্রিগল তৈরি হয়। এমআরটি 1 প্রকল্পের নির্মাণ কাজ ঘিরে রাজধানীর প্রগতি সড়কের বিকল্প 3টি সড়কের সম্ভাবত যাচাই করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। জনদুর্ভোগ লাঘবে সব পক্ষের সাথে আলাপ শেষে দ্রুততম সময়ের মধ্যে বিকল্প সড়ক চালুর আশ্বাস দেন ডিএমসিসি প্রশাসক মোহাম্মদ এজাজ। শনিবার সকালে রাজধানীর কুড়িলে বিকল্প সড়ক পরিদর্শন করে মোহাম্মদ এজাজ বলেন, প্রগতি সরণিতে জনভোগান্তি কমাতে পূর্বাচল 300 ফিট সড়ক থেকে 3টি বিকল্প সড়ক নির্মাণ করা হবে। এক্ষেত্রে মেট্রো কর্তৃপক্ষ রাজুক ঢাকা মেট্রোপলিটন পুলিশের সাথে কথা বলে নির্মাণ কাজ শুরু হবে। বসুন্ধরা বা স্বদেশ আবাসন কর্তৃপক্ষের সরকারি সড়কে গাড়ি চলাচলে বাধা দেওয়ার এখতিয়ার নেই বলেও জানান ডিএমসিসি প্রশাসক। এর আগে 2024 সালে শুরু হয় 31.24 কিলোমিটার বিস্তৃত এমআরটি 1 প্রকল্পের 2টি লাইনের কাজ। রাস্তা খোঁড়াখুড়ি করে কাজ চলমান থাকায় প্রগতি সরণিতে প্রতিদিনই তৈরি হয় সীমাহীন যানজট। আগাম প্রস্তুতির জন্য আসলে এখানে এসেছি। আমরা এখানে ডিএমপিকে নিয়ে এসেছি, আমরা সিটি কর্পোরেশন, মেট্রো যারা কাজ করছেন তারা, এবং সকলকে নিয়ে আমরা দেখছি যে এখানে 3টি বড় করিডোর আসলে করা যাবে। যেটা এই 3টি বড় করিডোর দিয়ে যদি আমরা আফতাবনগর পর্যন্ত একটা বাইপাস করতে পারি, 1 ওয়ে কিছু হবে, কিছু 2 ওয়ে হবে, এটা যদি করা যায় তাহলে ঢাকার এই অঞ্চলের যে যানজটের যে সমস্যাটা এটাও দূরও করা যাবে, মোটামুটি একটা সহনীয় পর্যায়ে রাখা যাবে।
তিস্তা নদী ঘিরে মহাপরিকল্পনা বাস্তবায়নে অন্তর্বর্তী সরকার গুরুত্ব না দিলে রংপুরের মানুষ লাগাতার কর্মসূচিতে যাবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তিস্তা নদী রক্ষা আন্দোলনের প্রধান সমন্বয়কারী ও বিএনপি নেতা আসাদুল হাবিব দুলু। শনিবার সকালে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে গণপদযাত্রা কর্মসূচি ঘোষণা করে এসব দাবি বলেন তিনি। বক্তব্যে উঠে আসে ভাঙন, বন্যায় তিস্তার ক্ষয়ক্ষতি, প্রধান উপদেষ্টার সদ্য সমাপ্ত চীন সফর ও তিস্তা মহাপরিকল্পনা ঘিরে পাওয়ার চায়নার তৎপরতার বিষয়গুলো। আসাদুল হাবিব দুলু বলেন, চীনের সঙ্গে দফায় দফায় বৈঠকের পর তিস্তা ঘিরে সুনির্দিষ্ট কোনো রূপরেখা মিলছে না, তাই আশাহত তিস্তা পাড়ের মানুষ। ভূ রাজনৈতিক দোহাই দিয়ে তিস্তা নদী ঘিরে মহাপরিকল্পনা বাস্তবায়নে বিলম্ব হলে মানুষের মনে সরকারের সদিচ্ছা নিয়ে সংশয় সৃষ্টি হবে বলেও জানান তিস্তা নদী রক্ষা আন্দোলনের প্রধান সমন্বয়কারী। ফায়ার সার্ভিসের 6টি ইউনিটের প্রায় 2 ঘন্টার চেষ্টা নিয়ন্ত্রণে এসেছে গাজীপুরের কোনাবাড়িতে ছুট গুদামে লাগা আগুন। তবে এর আগে পুড়ে গেছে অন্তত 20টি গুদাম ও 2টি সুতা কারখানা। এর আগে শনিবার দুপুরে 11:15টার দিকে একটি তুলার গুদামে আগুন লাগে। দ্রুতই যা ছড়িয়ে পড়ে আশপাশের গুদামে ও সুতা কারখানায়। খবর পেয়ে ঘটনাস্থলে যায় কোনাবাড়ি মডার্ন ফায়ার সার্ভিসের 3টি ইউনিট। তাদের সাথে আগুন নেভানোর কাজে যোগ দেয় আরও 3টি ইউনিট। পরে স্থানীয়দের সহায়তায় 2 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে এখন পর্যন্ত আগুন লাগার কারণ জানাতে পারেনি ফায়ার সার্ভিস। ভয়াবহ এই আগুনে হতাহতের ঘটনা না ঘটলেও কয়েক কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ব্যবসায়ীরা। চট্টগ্রামের বাকলিয়া এক্সপ্রেস রোডে প্রাইভেট কারে গুলি করে জোড়া খুনের মামলায় প্রধান আসামি হাসানকে অস্ত্রসহ গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার মধ্যরাতে নোয়াখালীর হাতিয়া থানার নলেরচর ভূমিহীন বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে হাতিয়ায় অভিযান চালিয়ে আসামি হাসানকে গ্রেপ্তার করা হয়। পরে তার দেয়া তথ্যের ভিত্তিতে একটি বিদেশি পিস্তল, 2টি ম্যাগাজিন ও গুলি জব্দ করা হয়। জোড়া খুনের ঘটনায় 13 জন 6টি মোটরসাইকেল ব্যবহার করে এই পরিকল্পিত হামলা চালানো হয়েছে বলে জানায় পুলিশ। মূলত শীর্ষ সন্ত্রাসী ছোট সাজ্জাদ ও সরার গ্রুপের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে এই ঘটনা ঘটে। এর আগে গত 1 এপ্রিল জোড়া খুনের ঘটনায় নিহত বখতিয়ার উদ্দিন মানিকের মা ফিরোজা বেগম বাদী হয়ে কারাবন্দী শীর্ষ সন্ত্রাসী ছোট সাজ্জাদ ও তার স্ত্রী সহ 7 জনের বিরুদ্ধে মামলা করেন। বিক্রির উদ্দেশ্যে নেয়ার সময় চট্টগ্রাম থেকে দেশীয় অস্ত্রশস্ত্র সহ 2 জনকে আটক করেছে পুলিশ। শনিবার দুপুরে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করা হয়। পুলিশ জানায়, এসব অস্ত্র কক্সবাজারের মহেশখালী থেকে বিক্রির উদ্দেশ্যে নোয়াখালী নেওয়া হচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে গেল রাতে সীতাকুণ্ডের বাঁশবাড়ি বাজারে একটি মাইক্রোবাসে তল্লাশি চালায় পুলিশ। জব্দ করা হয় একটি 1 নলা বন্দুক, একটি রাইফেল ও 6টি 1 শুটার গান। এ সময় আটক করা হয় 2 জনকে। আটককৃতরা অবৈধ অস্ত্র বেচা কেনা চক্রের সদস্য এবং দীর্ঘদিন ধরে অবৈধ আগ্নেয়াস্ত্রের ব্যবসা চালিয়ে আসছিল বলে নিশ্চিত করে পুলিশ। এই ঘটনায় চট্টগ্রাম সীতাকুণ্ড থানায় মামলা করা হয়েছে। দেখছেন এখন চারদিকে। ময়মনসিংহের ভালুকায় শুরু হয়েছে গণপরিচ্ছন্নতা ও বৃক্ষরোপণ কার্যক্রম। সকালে পৌরসভার বাসস্ট্যান্ড এলাকায় এই কার্যক্রমে অংশ নেন 3 শতাধিক স্বেচ্ছাসেবক। এ সময় ঢাকা ময়মনসিংহ মহাসড়কের 2 পাশে 10টি স্পট পরিষ্কার করা হয়। পাশাপাশি মহাসড়কের 2 পাশে 5 শতাধিক ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়। কার্যক্রমের উদ্বোধন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসান আবদুল্লাহ আল মাহমুদ জানান, ভালুকায় মোট 2 লাখ গাছের চারা রোপণ করা হবে। কুষ্টিয়ায় শিশু সিয়ামকে হত্যা চেষ্টায় অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন করেছেন এলাকাবাসী। শনিবার দুপুরে মানববন্ধনে অংশগ্রহণ করেন শিক্ষার্থী সহ এলাকার কয়েকশো নারী পুরুষ। স্থানীয়রা বলেন, গত 26 এপ্রিল প্রতিবেশীর বাসায় আম পাড়তে গেলে সিয়ামকে পিটিয়ে গুরুতর জখম করা হয়। পরবর্তীতে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তার অবস্থা বেশ আশঙ্কাজনক। তাই হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার করে শাস্তির আওতায় আনার দাবি জানান তারা।
নানা আয়োজনের মধ্য দিয়ে দিনাজপুরের বিরামপুরে উদযাপিত হয়েছে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস। সাহসী নতুন বিশ্বের প্রতিবেদন ও স্বাধীন গণমাধ্যমের উপর কৃত্রিম বুদ্ধিমত্তার প্রভাব, এই প্রতিপাদ্য সামনে রেখে দিবসটি পালিত হচ্ছে। দিনটি উপলক্ষে শনিবার বেলা 11:30টায় বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করে বাংলাদেশ গ্র্যাজুয়েট জার্নালিস্ট অ্যাসোসিয়েশন। শহরের ঢাকা মোড় এলাকা থেকে শোভাযাত্রাটি বের হয়ে প্রধান সড়ক ঘুরে একই স্থানে গিয়ে শেষ হয়। পরে চাংপাই চাইনিজ রেস্টুরেন্টে মুক্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন জেলার বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতাকর্মীরা। এ সময় সাগর রনি হত্যার দ্রুত বিচার, সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত সহ নানা বিষয়ে দাবি তুলে ধরেন বক্তারা। এখন চারদিকে দিচ্ছে আরেকটা বিরতি, ফিরছি পরে। বিরতির পর ফিরে এলাম, দেখছেন এখন চারদিকে। কাশ্মীর ইস্যুতে যুদ্ধ আতঙ্কের মধ্যে জরুরি পরিস্থিতিতে মহাসড়কের পাশে যুদ্ধ বিমান অবতরণ করাতে নতুন মহড়া চালালো ভারতীয় বিমান বাহিনী। শুক্রবার উত্তরপ্রদেশের শাহজাহানপুরে চালানো হয় এই মহড়া। এতে অংশ নেয় রাফালে, জাগুয়ার, মিরেজ, সুখোই, MiG-29, C-130J সুপার হারকিউলিস সহ অত্যাধুনিক সব সামরিক উড়োজাহাজ। নির্মাণাধীন গঙ্গা এক্সপ্রেসওয়ের পাশে নির্মিত 3.5 কিলোমিটারের দীর্ঘ জরুরি অবতরণ সড়কে মহড়া চলে। ভারতের একমাত্র মহাসড়ক সংলগ্ন বিমান ঘাঁটি এটি, যেখানে রাতের আধারেও যুদ্ধ বিমান অবতরণ করতে পারবে। 150 কিলোমিটার দূরত্বে আঘাত হানতে সক্ষম ব্যালিস্টিক মিসাইল উৎক্ষেপণ করল পাকিস্তান। ইন্দুস মহড়ায় অংশ হিসেবে এই মহড়া চালানো হয়েছে বলেছে পাকিস্তান সেনাবাহিনী। সামরিক প্রশিক্ষণের অংশ হিসাবে শনিবার আবদালি ওয়েপন সিস্টেমের সফল পরীক্ষা চালায় সেনাবাহিনী। বলা হচ্ছে এটি কৌশলগত ব্যালিস্টিক মিসাইল, সারফেস টু সারফেস অর্থাৎ ভূপৃষ্ঠ ও জলপথ থেকে উড্ডয়নে সক্ষম। এই ক্ষেপণাস্ত্র ডাঙ্গা ও সমুদ্রে যে কোনো লক্ষ্যে আঘাত হানতে সক্ষম। অ্যাডভান্স নেভিগেশন সিস্টেম সহ অত্যাধুনিক সব প্রযুক্তি আছে এতে। ভারতের সাথে যুদ্ধের সংখ্যা বাড়াতে থাকার মধ্যে এর আগে তিল্লা ফায়ারিং রেঞ্জে মহড়া চালায় পাকিস্তানের সেনাবাহিনী। ভারতের সঙ্গে যে কোনো মুহূর্তে সংঘাতের আশঙ্কায় খাবার মজুত করে রেখেছে পাকিস্তান নিয়ন্ত্রিত আজাদ কাশ্মীর। প্রাদেশিক সরকার জানিয়েছে খাবার, ঔষধ ও নিত্যপণ্যের মজুত স্বাভাবিক রাখতে গঠন করা হয়েছে $350 কোটি জরুরি তহবিল। 2 মাসের জন্য লাইন অফ কন্ট্রোলের কাছে থাকা 13টি এলাকায় নিত্যপণ্য মজুতের নির্দেশনা দেওয়া হয়েছে। মুজাফফরাবাদে ভারত বিরোধী র্যালিতে পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরের রাজনীতিবিদদের জোটবদ্ধ হওয়ার আহ্বান জানানো হয়। পেহেলগাম হামলায় 26 ভারতীয় নিহতের ঘটনায় পাকিস্তানকে দায়ী করে আসছে ভারত। সীমান্ত নিয়ন্ত্রণ রেখার ওপার থেকে এপারে উত্তেজনা পৌঁছেছে চরমে। স্মরণকালের সবচেয়ে ভয়াবহ হুমকির মধ্যে আছে কানাডা। যুক্তরাষ্ট্রের শুল্কারোপ ইস্যুকে কেন্দ্র করে নির্বাচনে জিতে প্রথম সংবাদ সম্মেলনে এই মন্তব্য করেছেন কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি। বলেন, কানাডার অর্থনীতিতে এই শুল্কারোপের অনেক বড় প্রভাব পড়বে। কানাডাকে দুর্বল করতেই ডোনাল্ড ট্রাম্প এই উপায় বের করেছেন যেন কানাডা যুক্তরাষ্ট্রের 51তম অঙ্গরাজ্যে পরিণত হয়। ডোনাল্ড ট্রাম্পের আমদানি শুল্কের কারণে যুক্তরাষ্ট্রের উত্তরে অবস্থিত প্রতিবেশী দেশটির অর্থনীতিতে বড়সড় ধাক্কা লেগেছে। নতুন প্রধানমন্ত্রী মার্ক কার্নি ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে আলোচনায় বসে সমস্যার সমাধান করবেন, এমনটাই প্রত্যাশা সাধারণ কানাডিয়ানদের। Beginning with our relationship with the United States. As I've stressed repeatedly, our old relationship ভারতের গোয়ার একটি মন্দিরে পদদলিত হয়ে প্রাণ গেছে কমপক্ষে 6 জনের, গুরুতর আহত অর্ধশতাধিক মানুষ। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে প্রশাসন। শুক্রবার শিরগাঁও মন্দিরে বার্ষিক লাইরাই দেবী যাত্রার বিশাল ধর্মীয় জনসমাবেশে চলাকালীন হঠাৎ আতঙ্কিত হয়ে মানুষ ছোটাছুটি শুরু করলে এই দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, তীব্র ভিড় থেকে মানুষ বের হওয়ার চেষ্টা করলে তুমুল বিশৃঙ্খলা সৃষ্টি হয়। জরুরি সেবা ও পুলিশ সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছালে শুরু হয় উদ্ধার কাজ। আহতদের নিকটস্থ হাসপাতালে পাঠানো হয় চিকিৎসার জন্য। গোয়ার মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্ত হাসপাতাল পরিদর্শন ও
আহতদের সাথে সাক্ষাৎ করেছেন। ধারণা করা হচ্ছে মন্দির এলাকায় ধারণ ক্ষমতার অতিরিক্ত মানুষের ভিড় সামলানোর মতো যথাযথ পদক্ষেপ না নেওয়ায় তৈরি হয় এই পরিস্থিতি। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে দেওয়ান সানি নামে এক বাংলাদেশি তরুণের। দুর্ঘটনায় নিহত হয়েছেন আরও একজন। স্থানীয় সময় শুক্রবার সকালে নিউ ইয়র্ক থেকে বাফেলো যাওয়ার পথে দুই গাড়ির মুখোমুখি সংঘর্ষে এই প্রাণহানি হয়। প্রত্যক্ষদর্শীরা জানান সানি যে গাড়িতে ছিলেন সেটিকে ধাক্কা দেয় চুরি করে নিয়ে যাওয়া আরেকটি দ্রুতগতির গাড়ি। এ সময় সানি ঘটনাস্থলে মারা যান। গুরুতর আহত অবস্থায় অন্য গাড়ির চালকের নিকটবর্তী হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনিও। সানি বাফেলোর হ্যাজলউড এলাকায় বসবাস করতেন। তিনি এই এলাকার বাসিন্দা ফারুক আহমেদের একমাত্র সন্তান। আর আকস্মিক মৃত্যুতে প্রবাসী বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া নেমে এসেছে। দেখছেন এখন চারদিকে। সিঙ্গাপুরের রাজনীতিতে ক্ষমতাসীনদের একচ্ছত্র আধিপত্যের পরীক্ষা হিসেবে অনুষ্ঠিত হচ্ছে এবারের সাধারণ নির্বাচন। 9 দিনের প্রচারণা শেষে শনিবার স্থানীয় সময় সকাল 8টায় শুরু হয় ভোট গ্রহণ। নির্বাচনে নিবন্ধিত ভোটারদের সংখ্যা প্রায় 28 লাখ। প্রার্থী বাছাইয়ের ভোটাররা গুরুত্ব দিচ্ছেন বৈশ্বিক বাণিজ্য যুদ্ধে সৃষ্ট অর্থনৈতিক টানাপোড়েন এবং জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি ইস্যুতে। ভোটপূর্ব জরিপ বলছে ক্ষমতাসীন পিপলস অ্যাকশন পার্টি বা পিএপির কয়েক দশকের যাত্রা যে এবার নির্বাচনের মাধ্যমে স্থায়ী হতে চলেছে তা প্রায় নিশ্চিত। ব্রিটিশ উপনিবেশ থেকে 60-এর দশকে বিচ্ছিন্ন হওয়ার পর থেকে সিঙ্গাপুর শাসন করছে পিএপি। সব নির্বাচনে 90% আসন নিয়ে সংখ্যাগরিষ্ঠ সরকার গঠন করেছে দলটি। দেশটির প্রতিষ্ঠাতা লি কুয়ান ইউ এর ছেলে 31 বছর সিঙ্গাপুর শাসনের পর ক্ষমতা হস্তান্তর করেন বর্তমান ও সিঙ্গাপুরের চতুর্থ প্রধানমন্ত্রী লরেন্স ওয়েংকে। আগামী 5 মে থেকে বন্ধ হচ্ছে জনপ্রিয় ইন্টারনেট কলিং প্ল্যাটফর্ম স্কাইপে। নিজস্ব প্ল্যাটফর্ম টিমসকে মূল যোগাযোগ মাধ্যম হিসাবে সামনে আনার পরিকল্পনা থেকে এমন সিদ্ধান্ত নিয়েছে মাইক্রোসফট। আগামী 3 মাসের মধ্যে ধাপে ধাপে স্কাইপ ব্যবহারকারীদের টিমসে স্থানান্তর করা হবে। ইতিমধ্যে নতুন মাইক্রোসফট ব্যবহারকারীদের জন্য স্কাইপে ক্রেডিট ও কলিং সাবস্ক্রিপশন সেবা বন্ধ করে দেওয়া হয়েছে। গেল 2 দশক ধরে বিশ্বব্যাপী সেবা দিয়ে আসছে স্কাইপে। এখন চারদিকে নিচ্ছি আরেকটা বিরতি, ফিরছি একটু পরে। বিরতির পরে ফিরে এলাম। এখন চারদিকে সঙ্গে আছে আমি সিফাত শাহরিয়ার। এবার খেলার প্রসঙ্গ। স্বৈরাচার সরকারের কারো সঙ্গে কোনো সম্পর্ক নেই থাকলে বোর্ড সভাপতি হতে পারতাম না। সম্প্রতি ওঠা অভিযোগের জবাবে এমনটাই জানিয়েছেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ। উদ্দেশ্য প্রণোদিত সমালোচনা না করে গঠনমূলক সমালোচনা করার অনুরোধ জানিয়েছেন তিনি। এ সময় ফারুক আহমেদ আরও বলেন, ভারতের সঙ্গে সিরিজ নিয়ে নতুন করে কোনো কথা হয়নি। আমার ফ্যাসিস্টের সাথে কোনো সম্পর্ক নাই। ওই ফ্যাসিস্ট রেজিমের সাথে যদি সম্পর্ক থাকতো আমি কিন্তু আজকে আপনার সামনে দাঁড়িয়ে কথা বলতাম না। কিছু বিষয় আছে মানে আননেসেসারি করা আর কি, সেটা আমি আশা করবো যেটা না করলেই ভালো। আর আমরা মেইন ফোকাসটা সরে যাই তাইলে। ভারত এই মুহূর্তে আমাদের এরকম করে কিছু জানায়নি। একটা পত্রিকার নিউজ আমি যেটা আপনি কথা বললেন শুনেছি, বাট ওরা কিন্তু পুরো ট্যুর কনফার্ম করেছে এবং আইটেনারি তৈরি হয়ে গেছে। আসলে আপনি সিচুয়েশনটা তো আমি এই মুহূর্তে বলতে পারবো না, বাট এই মুহূর্তে পুরো ট্যুর আছে এবং এটা নিয়ে কোনো কথা আমি শুনিনি যে এটা হবে না। এই দলের ওয়ানডে সিরিজকে সামনে রেখে সিলেটে অনুশীলন করেছে বাংলাদেশ ও নিউজিল্যান্ড। এ দল বৃহস্পতিবার সিলেটে পা রাখার পর শনিবার প্রথমবার অনুশীলনে নামে বাংলাদেশ। এ দল মূলত জাতীয় দল থেকে ছিটকে পড়া কিংবা ভাবনায় আছেন এমন ক্রিকেটারদের নিয়ে এ দল গড়া হয়েছে, যেখানে আছেন মুস্তাফিজ, সোহান, নাইম শেখরা। জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট সিরিজের দলে থাকা জাকির হাসান, নাইম হাসান, খালেদ আহমেদরাও আছেন এই দলে। অন্যদিকে জাতীয় দলে কখনো না খেলা ক্রিকেটারদের নিয়ে দল গড়েছে নিউজিল্যান্ড। এই দল শুক্রবার সিলেটে পা রেখে আজ অনুশীলনে নেমেছে তারাও। সোমবার 3 ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডে অনুষ্ঠিত হবে। এরপর দুই দল 4 দিনের 2টি ম্যাচ খেলবে।
2015 থেকে 29 চক্রে 16তম দেশ হিসেবে আইসিসি নারী ক্রিকেট ওয়ানডে স্ট্যাটাস পেল সংযুক্ত আরব আমিরাত। মূলত পারফরমেন্সের ভিত্তিতে এই স্ট্যাটাস পেল আরব আমিরাত। নারী ক্রিকেটে ওয়ানডে মর্যাদা পাওয়া 5টি সহযোগী দেশ হচ্ছে থাইল্যান্ড, স্কটল্যান্ড, পাপুয়া নিউ গিনি, নেদারল্যান্ডস ও আরব আমিরাত। নারী বিশ্বকাপে বাছাইয়ে উত্তীর্ণ হওয়ায় 11 ও 12তম দল হিসেবে ওয়ানডে মর্যাদা ধরে রেখেছে তারা। আর 13 ও 15তম নম্বরে আছেন পাপুয়া নিউ গিনি ও নেদারল্যান্ডস। এই মর্যাদা পেয়েছে তাদের টি-20 র্যাঙ্কিংয়ের ভিত্তিতে। সাধারণত ওয়ানডে স্ট্যাটাস পেতে ন্যূনতম 8টি ম্যাচ খেলার পাশাপাশি র্যাঙ্কিংয়েও উন্নতি করতে হয়। জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্টের জন্য 13 সদস্যের দল ঘোষণা করেছে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড। 13 সদস্যের দলে বেশ কয়েকজন তরুণ ক্রিকেটার ইংল্যান্ড দলে জায়গা করে নিয়েছেন। ঘরোয়া ক্রিকেটে পারফর্ম করার সুযোগ পেয়েছেন স্যাম কুক। সাথে অভিষেকের অপেক্ষায় আছেন আরেক তরুণ জর্ডান কক্স। কুক কাউন্টি ক্রিকেটে 19.77 গড়ে নিয়েছেন 318 উইকেট। এছাড়া ইংল্যান্ড লায়ন্সের হয়ে অস্ট্রেলিয়ার এই বিপক্ষে নিয়েছেন 13 ম্যাচে 13 উইকেট। দীর্ঘদিন বিরতির পর দলে ফিরেছেন জশ টাং। সবচেয়ে 2023 সালের অ্যাশেজ সিরিজে লর্ডসে খেলেছিলেন তিনি। ইংল্যান্ড জিম্বাবুয়ের একমাত্র টেস্টটি হবে নটিংহামের ট্রেন্ট ব্রিজে। দেখছেন এখন চারদিক। হ্যামস্ট্রিংয়ের ইনজুরিতে ভুগছেন পিএসজি স্ট্রাইকার ওসমান ডেম্বেলে। লিগ আর নেক্সট ম্যাচে তিনি খেলতে পারবেন না। তবে চ্যাম্পিয়ন্স লিগে আগামী বুধবার আর্সেনাল ম্যাচে তাকে পাওয়ার ব্যাপারে আশাবাদী কোচ লুইস এনরিকে। চলতি মৌসুমে দারুণ ছন্দে আছেন তিনি। সব ধরনের প্রতিযোগিতা মিলে গোল করেছেন 33টি। চ্যাম্পিয়ন্স লিগে আর্সেনালের বিপক্ষে জয়সূচক গোলও এসেছে তার পা থেকে, যদিও সেই ম্যাচ শেষ করতে পারেননি তিনি। ইনজুরির জন্য আর্সেনালের বিপক্ষে ম্যাচের 70 মিনিটে মাঠ ছেড়ে বেরিয়ে যান তিনি। শেষ করছি এখন চারদিক। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv, ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon, ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/ekhon tv।